কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক যেসব নির্বাচন হয়েছে এর কোনোটিতেই সুস্পষ্টভাবে অমুক দল ক্ষমতায় আসছে এরকম কোনো পরিস্থিতি কখনোই এটা এতটা স্পষ্ট কখনো ছিল না। বিদেশে ঘুরতে যাইতেছে, হলিডে করতে যাইতেছে, এই দেশে ওই দেশে মিলায়, কিন্তু তার আয় ব্যয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই। তাহলে সে চলছে হলো চাঁদাবাজের টাকা দিয়ে। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় এটা কি রাজনীতির মানে ইমরান সাহেব প্রিন্স যেটা বললো যে এটা রাজনীতির বিষয় না, আপনি কি তাই মনে করেন? এটা কি শুধু আইন শৃঙ্খলার সমস্যা, না ভাগ বাটোয়ারার ইস্যু, না এর ভিতর রাজনীতি আছে? এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত আর কি। একটা বিষয় হলো যে আমাকে অর্থনীতিবিদরা বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা কোম্পানির নাম হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা সরকারি দল, বিশেষ করে যারা সরকারি দল। আওয়ামী লীগ তার পিক টাইমে ৫৫ লক্ষ পর্যন্ত মানুষকে রুটি রুজির বন্দোবস্ত করেছে বিভিন্নভাবে। কিভাবে এটা করে? এটা করে হচ্ছে কয়েকটা মাধ্যমে। এটার একটা জায়গা হচ্ছে, দেখবেন যে ডিশের ব্যবসাটা কোনো রাজনৈতিক দল কখনো কর্পোরেট মেকানিজমে আনে না, কিন্তু আমি তো ডিশ ব্যবহার করতেছি, আমাকে এটা একটা এসেনশিয়াল সার্ভিস, আমাকে ব্যবহার করতে হচ্ছে। তো এটার ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয়? দেখবেন যে ওয়ার্ডে ওয়ার্ডে ডিশের লাইনের জন্য আলাদা আলাদা লোক দেওয়া থাকে, এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এগুলো ওই রাজনৈতিক দলের নতুন নেতাকর্মীদের হাতে আবার যায়। দেখবেন যে ইন্টারনেটের ব্যবসাটা লোকালি কখনো কর্পোরেট হয় না। আপনি সিম কিনতেছেন বিগ কোম্পানি থেকে, ইন্টারনেট আনতেছেন বিগ কোম্পানি থেকে, কিন্তু লোকাল নেটের ব্যবসাটা, লাইন টানাটানি, ওয়াইফাইয়ের বিজনেসটা দেখবেন কখনো কর্পোরেট হয় না। এটা লোকাল রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য রেখে দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা দেখবেন আরেকটা বড় জায়গা। এটা দেখবেন যে কোনো রাজনৈতিক দল এটাকে কর্পোরেটাইজ করে না। রিসেন্টলি দেখলাম একটা সিটি কর্পোরেশনের প্রায় ৬০টা ওয়ার্ডে রাজনৈতিক বিবেচনাতে আপনার ওয়ার্ড ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে দিল, টেন্ডারিং করে করে দিয়ে দিল, এবং প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন ১০ লাখ ১৫ লাখ গুলশান বনানী টনানি হইলে এখানে টাকা আরও বেশি ইনকাম হয়। এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে এই পরিমাণ টাকা মাসে মাসে ইনকাম হয়। এটা দিয়ে রাজনৈতিক দলগুলোর স্থানীয় সংগঠন, স্থানীয় নেতাকর্মী, লোকপালা মিছিলের লোক যাওয়া, প্রতিপক্ষকে মারামারি করা, খুন খারাপি করা, এগুলো চলে। কিছু কিছু জিনিস দেখবেন যে সরকার কখনো ফরম্যাটে আনে না। দেখবেন মহাখালী বাস স্ট্যান্ড, সায়দাবাদ, গাবতলী, এরপর হচ্ছে কারওয়ান বাজারের মতো বড় বড় বিগ বাজারগুলো আছে, এই জায়গাগুলোকে কখনো ব্যবস্থাপনার মধ্যে আনে না। আমার ঢাকাতে ১৫ লক্ষ হকার আছে, সারা দুনিয়াতে স্ট্রিট মার্কেট আছে, কেন এটা ফরম্যাটেড হয় না? আমি ইউরোপে দেখে আসছি, আপনি আমেরিকাতে যান, সব জায়গায় দেখবেন স্ট্রিট মার্কেট আছে। লোকাল কাউন্সিল এখানে বরাদ্দ দেয়, রাস্তার ভিতরে আপনার ব্যারিকেড দিয়ে দেয় যে ৫৫ নম্বর এই ব্যারিকেডটা হলো তোমার, মানে রাস্তাতেই করে, রাস্তাতেই করবে, কিন্তু রেগুলেটেড। কিন্তু বাংলাদেশে দেখবেন কোনো রাজনৈতিক দল এটাকে রেগুলেট করে না। কেন করে না? এটার সাথে জড়িত হচ্ছে রাজনৈতিক দলের নিজস্ব দল পরিচালনার যে আয় ব্যয়ের স্বচ্ছতার ঘাটতি আছে এই জায়গাটাতে। এবং ৩১ দফার প্রোগ্রামে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে কিন্তু এই কথাটা আমি বলেছি যে বাংলাদেশে এই সংস্কারগুলো যতই আমরা চাই না কেন এগুলো হবে না যদি না আমরা রাজনৈতিক নেতাকর্মীরা আমাদের চরিত্র খাইসলত না বদলাই, আমরা যদি আমাদের ভিতর থেকে সংস্কারের আলাপ না তুলি। আমি গণতন্ত্র প্র্যাকটিস করি না, কিন্তু আমি বক্তব্যে বলছি আমি রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করব। আমার রুটি রুজির কোনো স্বচ্ছতা নাই, কিন্তু আমি দেশের মানুষকে বলছি যে কেউ ঘুষ খাবেন না, কেউ এটা করবেন না, অন্যায় কাজ করবেন না, দুর্নীতি করবেন না, এটা বলছি। আমার দলের ভিতরেই আমি ভিন্ন মতকে অ্যালাউ করি না। তাহলে রাস্তায় যখন হাসিনার বিরুদ্ধে ভিন্ন মত তোলে তখন সে গুম করে, খুন করে, আয়নাঘরে পাঠায় দেয়, ক্রসফায়ারে দেয়। তাহলে সংস্কারের এই জায়গাটাতে একটা মৌলিক জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলো ইন্টারনালি তার আয় ব্যয়ের জায়গাটা কিভাবে রেগুলেট করছে, কিভাবে চলে একটা রাজনৈতিক দল। বাংলাদেশে মূলত দুইটা সোর্সে চলে পলিটিক্যাল পার্টি। একটা হচ্ছে বিগ কোম্পানির ডোনেশনে, বেক্সিমকো, তারপরে ধরেন এস আলম, সামিট গ্রুপ, ইউনাইটেড, এই মেঘনা, ফ্রেশ, বসুন্ধরা, এই অলিগার্কগুলো যেটা করে হাজার হাজার কোটি টাকা আপনার পলিটিক্যাল পার্টির পিছনে ইনভেস্ট করে, ইন রিটার্ন ক্ষমতায় গিয়ে তারা বড় বড় টেন্ডার দেয়, কুইক রেন্টাল দেয়, এইটা দিয়ে দেয়, ওই ব্রিজ দিয়ে দেয়, ওই মেট্রো রেলওয়ে দিয়ে দেয়, এইটা দিয়ে তারা এটা চলে। দ্বিতীয় সোর্স হচ্ছে তার চাঁদাবাজি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী যারা পোস্টেড বিভিন্ন জায়গাতে, যারা কমিটিতে আছেন, তাদের অধিকাংশ নেতাকর্মীর কোনো পেশা নাই। তারা তাহলে চলে কিভাবে? তারা জিপ চালায় কিভাবে? আমি তাদের লাইফস্টাইল দেখে আশ্চর্য হয়ে যাই। গুলশানে ৫,০০০ স্কোয়ার ফিট নিয়ে বাসা নিয়ে থাকে, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সিঙ্গাপুরের ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যাইতেছে, হলিডে করতে যাইতেছে, এই দেশে ওই দেশে মিলায়, কিন্তু তার আয় ব্যয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই। তাহলে সে চলছে হলো চাঁদাবাজের টাকা দিয়ে। তাহলে এই চাঁদাবাজ চক্রটা কিভাবে ডেভেলপ করতেছে? পলিটিক্যাল সায়েন্সের ভাষা এটাকে বলে হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স।
মক্কেল এবং বসের একটা সম্পর্কের নেক্সাস, একটা একটা অশুভ রাজনীতির জিনিস তৈরি হয়েছে। একটা গ্রুপ অফ পিপল, বাংলাদেশে বিশাল মানে বেকার জনগোষ্ঠী আছে, এই ছেলেমেয়েগুলো কি করবে, কোথায় যাবে, কিছু না কিছু করে খায়। তো ধরেন ওরা আপনি একটা এলাকা দিয়ে দিলেন যে আপনি এইখানে যাবেন, এই 10টা দোকান থেকে তুমি চাঁদা তুলবা। এই চাঁদার একটা অংশ হচ্ছে পুলিশ পাবে, প্রশাসন পাবে, রাজনৈতিক বড় ভাইরা পাবে। এই বড় ভাইদের এই চক্র পুরো পেশাই হচ্ছে এই চাঁদাবাজির উপর নির্ভর করছে। এখন চাঁদাবাজি করতে হইলে আমার তো একটা ব্যানার দরকার, আমার তো একটা ক্ষমতা দরকার। কারণ আমাকে যদি পুলিশ ধরে, আমি যদি এরকম একটা মামলায় পরে আমাকে ভিতরে যাওয়া লাগে, আমি যদি আবরার ফাহাদরে খুন করে পরে আমার যাবজ্জীবন হয়, আমারে বাঁচাইব কে? আমারে বাঁচানোর জন্য তখন আমার রাজনৈতিক বস লাগে। তো বসরে আমি কি বলতেছি, তোমার মিছিলে আমি লোক নিয়ে আসবো, তোমার হয়ে আমি অমুকরে পিটামু, তোমার হয়ে আমি অমুকরে মারবো, অমুক জায়গা থেকে টাকা তুলে দিমু, আর তুমি আমি বিপদে পড়লে আমারে বাঁচাইবা, আমারে যেন মামলায় না নেয়, আমারে প্রোটেকশন দিবা, আমার একটা পদ পদবি দিবা। এই চক্রের নাম হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতি। এটারই ফল মিটফোর্ড হত্যাকাণ্ড বলেন আপনি মনে করেন? এটা একটা বড় জায়গা, এটা একটা বড় জায়গা, এবং এই জায়গাটা রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে উইথ অনেস্টি, যে এই সমস্যাটা আমাদের আছে, এইটা স্বীকার করে এটা অ্যাড্রেস করতে হবে। যদি আমি সিম্পলি মনে করি যে না ভাই আমি তো দায়ী না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে তারেক রহমান করাইছে, অবশ্যই করায় নাই, এটা তারেক রহমানের তো এটা অসংখ্য ক্ষতি। বিএনপির নেতাকর্মীদেরকে 3 দিন ধরে সব কাজ বাদ দিয়া খালি মিটফোর্ডের এটার উত্তর দেওয়া লাগতেছে। তো কিভাবে একটা দল এই কাজ করায়? অবশ্যই করায় না এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে দল কি আরো বেটার পারফর্ম করতে পারতো কিনা। যখন এসালামের 200 কোটি টাকা নিয়ে একটা দলের বড় গুন্ডা টাইপের একটা নেতা যখন ব্যাংক দখল করতে গেল, দল কি সিরিয়াস অ্যাকশন নিয়েছে? না নেওয়ার কারণে কি আমি মেসেজ দিলাম কিনা যে না ঠিক আছে চাঁদাবাজি করতে পারেন? তাহলে ওইটাতে অ্যাকশন নিলে পরে কি আমার 4000 নেতাকর্মীকে বহিষ্কার করা লাগতো? এটাও দলকে তার সার্কেলে, তার বডিতে আলোচনা করতে হবে। মূল্যবোধের ঘাটতি আছে। শুধু কি বিএনপির লোকরা চাঁদাবাজি করে ধরা খাচ্ছে? মসজিদের ইমাম সাহেবকে কোপানো হয়েছে না? এটার সাথে কি বিএনপি জড়িত না? তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? তাহলে প্রত্যেকটা ঘটনা, আবার খুলনাতে দেখেন যুবদলের নেতা খুন হয়েছে, তো তাকে তো আর বিএনপি খুন করে নাই। তাহলে হচ্ছে এই বিষয়টা সামগ্রিক ইস্যু আকারে আমাকে বুঝতে হবে, তা না হলে যেটা হবে আমরা সমাধান করতে পারবো না। এখানে রাজনৈতিক উপকরণ আছে, সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে, আর্থসামাজিক বাস্তবতা আছে, কোটি কোটি তরুণের বেকারত্বের বাস্তবতা আছে, আর সামাজিক জায়গা থেকে অ্যাড্রেস করবার ঘাটতি আছে, রাষ্ট্রের ব্যর্থতা আছে। আর তারা কি করতেছে? তারা ইন্টেলিজেন্স এজেন্সি কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের ফেলিয়ার আছে, পুলিশ বাহিনী কাজ করছে কিনা, টোটালটা মিলে আমাকে এটা অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। জনাব এম আব্দুল্লাহ, যেটা বলছিলেন যে এটা নিয়ে রাজনৈতিক কথা চালাচালি হয়েছে, কিন্তু যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও সমালোচনা করছে, দায় নিচ্ছে না। উপদেষ্টারাও বলছে প্রস্তর যুগে চলে গেছি, কিন্তু কই, তারা তো দায়িত্বে আছে। তাদের তো মানে কোনো আমলে কিছু হলে ডক্টর মিলনকে এরশাদ খুন করেনি বা তার পেটোয়া বাহিনী করেছে বলে এরশাদকে দায় নিতে হয়েছে। তো সরকারকে আমরা এই বিষয়ে মানে নীরব দেখছি। আপনার কি মনে হয় না সরকারের একটা দায় ছিল এই ঘটনা রোধ করা? বা এই আলোচনা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, সহ আলোচক ফুয়াদ ভাই, প্রিন্স ভাই, তাদেরকেও শুভেচ্ছা। দেখেন, আমরা একটা সম্পূর্ণ বাংলাদেশের ইতিহাসের একটা ভিন্ন মাত্রিক সময় আমরা অতিবাহিত করছি। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এ ধরনের একটি সময় কিন্তু এর আগে কখনো আসেনি। আপনি যদি প্রত্যেকটা নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা বলেন, ইতিহাসের নানা আন্দোলন, নানা সংগ্রামের যে বাঁকগুলো বিশ্লেষণ করেন, দেখবেন যে আমরা এখন যেই সময়টাতে আছি এটা সম্পূর্ণ ভিন্ন মাত্রিক। এর আগে যদি আপনি প্রত্যেকটি জাতীয় নির্বাচনের আগে কিন্তু কখনো পরিষ্কারভাবে এরকম ছিল না, যেগুলো ম্যানিপুলেট করা হয়েছে। শেখ হাসিনার আমলে যদি আমরা 3টা নির্বাচনের কথা বলি, এরশাদের আমলে 86-88 নির্বাচনের কথা বলি, এগুলো তো নির্বাচন হিসেবে গণ্যই হয় না। কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক যেসব নির্বাচন হয়েছে এর কোনোটিতেই সুস্পষ্টভাবে অমুক দল ক্ষমতায় আসছে এরকম কোনো পরিস্থিতি কখনোই এতটা স্পষ্ট কখনো ছিল না। এটা কিন্তু একটা ভিন্ন মাত্রিক মানে পরিবেশে আমরা একটি নির্বাচনকে সামনে রেখে আমাদের এই দিন কাটছে এবং রাজনীতি পরিচালিত হচ্ছে। এটা কিন্তু অন্যতম একটা কারণ আপনাকে মাথায় নিতে হবে। যে হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে যখন আমরা কিভাবে এই আবর্তিতটা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ
একটি ফ্যাসিস্ট দল হিসেবে গত বছরের আগস্টে একটি প্রচণ্ড গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে হয়েছে এবং এই সংগঠনটি এক ধরনের এখন প্রায় নিশ্চিহ্ন অবস্থা, তাদের কোনো এক্সিস্টেন্স নাই, তাদের কোনো অবস্থান নাই, যে কারণে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বা যদি জনসমর্থনের বিবেচনায় করা হয় তাহলে 1 নম্বর জনসমর্থিত দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন একমাত্র বৃহত্তম রাজনৈতিক দল যেটি ক্ষমতা প্রত্যাশী, এই দলটির ক্ষমতায় যাওয়াটা একেবারে সুস্পষ্ট জায়গায় আমরা আছি, যে কারণে এখন যারা প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো আছে তাদের কাছে স্বাভাবিকভাবে অন্য নির্বাচনগুলোতে যেমন একদম নির্বাচনের দিন পর্যন্ত কিন্তু এক ধরনের সংশয়, কারা আসবে না আসবে এক ধরনের সংশয় থাকে, সন্দেহ থাকে, এ কারণে সবার মধ্যে এক ধরনের অবস্থানটার একটা ব্যালেন্স অবস্থান থাকে। কিন্তু এবারে যেহেতু সুস্পষ্টভাবে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের অস্থিরতা, ক্ষমতায় আসার জন্য যে এই যে বিলম্বিত এই সময়টা দেরি হচ্ছে, এই ধরনের একটা অস্থিরতার জায়গা আছে। অন্যদিকে বিগত 15 বছর একচাটিয়াভাবে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি শুরু করে সামাজিক অবক্ষয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেই জায়গায় চলে গেছে, এটার কিন্তু একটা সামাজিক প্রভাব কিন্তু আমাদের এটা কাটিয়ে ওঠার জন্য একটা সময়ের প্রয়োজন, যেটা আমরা এখন ইন্টারিমের যে সময়টাতে আছি। আপনি যে কথাটি বলছিলেন, দায় তো অবশ্যই সরকার যখন দায়িত্বে থাকে এই সরকারকে দায় এড়ানোর কোনো সুযোগ নাই, এটা স্বীকার করতেই হবে এবং সরকারও অস্বীকার করছে আমি এমনটা মনে করছি না, কারণ সরকারের মধ্যে এটা খুবই মিরপুরের ঘটনাটি খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং সরকার দ্রুত এটা নিয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে, আপনারা জানেন আইনমন্ত্রী ঘোষণা করেছেন যে এটা বিশেষ ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচারটি হবে এবং তাৎক্ষণিকভাবে একটা সরকার কি করতে পারে, একটা সরকার কি প্রত্যেকটা নাগরিককে দেহরক্ষী দিয়ে পাহারা দেওয়ার কি কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। একটা সরকার এ ধরনের সামাজিক অপরাধগুলো যখন ঘটে তখন সরকার সেই সামাজিক অপরাধটাকে ডিফেন্ড করছে কিনা বা তাদেরকে অপরাধীদেরকে কোনো সুরক্ষা দিচ্ছে কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। গত 15 বছরে আমরা দেখেছি কিন্তু অপরাধীদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে, তাদের পক্ষে সাফাই দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি তা না। বর্তমান যে সরকার আছে তাদের সরাসরি তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, সুতরাং তাদের জায়গা থেকে তারা যখন ঘটনা ঘটছে তখন সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছে কিনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি দেখবেন যে এই মিটফোর্ডের ঘটনাটি ঘটেছে বুধবার, এটা কিন্তু জানাজানি সবচেয়ে আমি মনে করি এটা লোকাল যে প্রশাসন, পুলিশ প্রশাসন, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি 1 নম্বরে দায়ী করতে হয় তাদেরকে দায়ী করতে হবে। এই ঘটনার পর কেন যতক্ষণ পর্যন্ত না সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসামিদের, খুনিদেরকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা যখন দেখলাম যে এটার ভিডিওটা ভাইরাল হলো, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলো, তখনই কিন্তু 24 ঘন্টাও লাগে নাই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু প্রথমে 3 জন, তারপরে আরো 2 জন, আজকেও 2 জনকে নেত্রকোনা থেকে, সম্ভবত নেত্রকোনা থেকে, যেটা প্রিন্স ভাই বলছিলেন যে প্রকৃত খুনিদেরকে ধরা হয় নাই, আজকে কিন্তু যাদেরকে ধরা হয়েছে তারা ভিডিও ফুটেজে আছে, এ ধরনেরই আমি যতটুকু সংবাদে দেখলাম আপনাদের। তো সুতরাং এই যে সরকার কি করতে পারে, সরকার ঘটনার পরে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো চেষ্টা করছে কিনা, এই জায়গাটা সরকারের একটা দায়ের জায়গা আছে, কিন্তু সরকার তা করে নাই। সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছে। এর আগের প্রত্যেকটি ঘটনা যদি আমরা গত কয়েক মাসের মধ্যে চাঞ্চল্যকর যতগুলো খুনের ঘটনা ঘটেছে প্রত্যেকটিতেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ব্যবস্থাই মানুষের জন্য সান্ত্বনার জায়গা না। মানুষের মধ্যে নিরাপত্তা বোধটা তৈরি করার জন্য আরো কি করা দরকার, বিশেষ করে পুলিশ বাহিনীতে 1 বছরেও পুলিশ বাহিনীতে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না, আমি মনে করি সরকারের এই জায়গাটাতে সবচেয়ে যদি আপনি ব্যর্থতার জায়গাটা চিহ্নিত করেন, এইটাকে চিহ্নিত করা যায়। কিন্তু সেই জায়গাটা তো আপনাকে বুঝতে হবে যে 15 বছর পুরো পুলিশ বাহিনীকে এতটা দলীয়করণ করা হয়েছে, দলীয় আনুগত্যের বিচারে একেবারে একটি বিশেষ দলের ক্যাডারদেরকে এখানে বসানো হয়েছে। তারা এই যে 5ই আগস্টের পরে ঘাপটি মেরেছিল, তাদের অনেকেই, কিছু লোকের বিরুদ্ধে, কিছু পুলিশ মানে শীর্ষস্থানীয় সবাইকে তো আপনি রাতারাতি সব বদল করে দিয়ে আপনি নতুন করে এনে বসানোর এখানে কোনো সিস্টেম নাই। একটা সিস্টেম হইতেই কিন্তু আপনি এই বাহিনীতে লোকজনকে রিক্রুট করতে হবে, সেটা এই সময়ের মধ্যে যে সম্ভব হয় না। আমি মনে করি যে একটা বিশেষ বিসিএস এর মাধ্যমে পুলিশ বাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা এই সময়ের মধ্যে দরকার ছিল। এই জায়গাটাতে একটা ব্যর্থতার জায়গা আমি মনে করি। কিন্তু যারা এখন আছে
ফ্যাসিবাদী শক্তির অনুগতরা, তারাই কিন্তু এই যে সামাজিক বিশৃঙ্খলাগুলো, হত্যা, রাজধানী, এগুলোর পেছনে তারা নেপথ্যে থেকে তারা কিন্তু এগুলোতে সহযোগিতা করছে বলে ধারণা করা যায়। তা না হলে তাদেরকে কেন বিএনপি দল থেকে বারবার বলছে যে এদের বিরুদ্ধে চাঁদাবাজ যেই হোক না কেন, আমার দলের হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যবস্থার ক্ষেত্রে শৈথিল্য যেটা আমরা দেখছি, এটার একটি কারণ আছে বাংলাদেশের প্রশাসনের চরিত্রটা হচ্ছে ক্ষমতামুখী। তারা দেখছে যে নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে, এখন বিএনপির অমুক নেতাকে ধরে তমুক নেতাকে ধরে ভবিষ্যতে টার্গেট হবে, এটা রেকর্ড হয়ে থাকবে, এই ওসি কিন্তু অমুককে অ্যারেস্ট করেছিল, বিএনপির অমুকের উপর নির্যাতন করেছিল, এগুলো রেকর্ড হয়ে থাকলে ভবিষ্যতে আবার রোশান হলে পড়ার এই যে হিসাব নিকাশ, রাজনৈতিক হিসাব নিকাশ, রাজনৈতিক আনুগত্যের হিসাব নিকাশের জায়গা থেকে কিন্তু পুলিশ অনেকখানি ইনঅ্যাক্টিভ, যার ফল হচ্ছে এই যে এই ধরনের একের পর এক। ধন্যবাদ। আমরা বিরতির পর আবার আলোচনা করব এই বিষয়ে।